Shalgisha Shikan coronavirus manjagi yaksi botuni haste tang fankra Gautam Das o hayung yakal lagbani bono tini muitu khlaika sabram yaksi botuli adongro sagro solo sabram kuzam taun holnago kuzam haste tang fankra Gautam Das ni mapriwo khom boglai borom ya pharma panda chengirika tabuni ketal barja manjak haste tang fankra yaksi botuni Jitendra Choudhury bonokali wasalo phaimanjaka hangkor committee ni adong Shen Chandra Tripura Ranjan Bosak Biplab Saniyal MLA Prabhat Choudhury Mihir Patari te betekni Tangfang Deepak Choudhury আকর্ষণ ত্রিপুরাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকারের এই জনমুখী ব্যতিক্রম এবং বিকল্প কর্মসূচির যে সরকার এটা কি কায়েমি স্বার্থ এই কায়েমি স্বার্থ শুধু জাতীয় কায়েমি স্বার্থ অর্থাৎ দেশের বুর্জোয়া দলগুলো না এমনকি আন্তর্জাতিক কায়েমি স্বার্থ সাম্রাজ্যবাদ তারা এটাকে সহ্য করবে কেন তারা এটাকে মসৃণভাবে চলতে দেবে কেন ভোটের মাধ্যমে তো সহসাই বামফ্রন্টকে হারানো যাবে না ৭৮ সে নির্বাচনে আপনারা জানেন ৬৭টা বিধানসভার মধ্যে ৫৬টা সিট দিয়ে বামপন্থী ফ্রন্ট ছিল কাজেই বামফ্রন্টকে অন্য পথে অগণতান্ত্রিক পথে অসাংবিধানিক পথে অনৈতিক পথে একদিকে নৃপেন চক্রবর্তী দশরথ দেবের নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকারের জনমুখী কর্মসূচিগুলোকে যাতে বানচাল করা যায় এই কর্মসূচি যাতে গ্রামে পৌঁছতে না পারে তার সুযোগ যাতে মানুষ গ্রহণ না করতে পারে ত্রিপুরাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকারের এই সাফল্য যাতে দেশে ছড়িয়ে না পড়তে পারে সংসদীয় ব্যবস্থায় সহসায় বামফ্রন্টকে ফেলা যাবে না অসংসদীয় পথে তাকে হটাতে হবে ৮০ দাঙ্গা হলো বিস্তারিত বলার দরকার নেই ৮০ দাঙ্গার পরে সন্ত্রাসবাদী দল সৃষ্টি হলো ট্রাইবাল ন্যাশনাল ভলান্টিয়ার বা ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার সারা ত্রিপুরাজ্যে মানুষের মধ্যে বিভেদ লাগানোর জন্য সন্ত্রাস তৈরি করার জন্য সরকারের কাজকে ব্যাহত করার জন্য সেই টিএনবির দৌরাত্মে আমাদের সাবরুম বিভাগেরও কিছু এলাকা তখন সাবরুম বিভাগে আজকে রাস্তাঘাট ইত্যাদি সেরকমভাবে ছিল না হয়ে ওঠেনি তখন বাগমারা কেন যে মনোবঙ্কুল তার নদীর ওই পারেই চালতা বঙ্কুল উত্তর মনোবঙ্কুল যাওয়ার রাস্তা নেই ব্রিজ নেই সাবরুম পূর্ববর্তী বক্তারাও খুব সংক্ষেপে হল কমরেড গৌতম দাসের তার ব্যক্তিগত জীবনে তিনি যে সমস্ত কাজ করে গেছেন তার কয়েকটা দিক এখানে উল্লেখ করে গেছেন যা আগামী দিন আমাদের সকলের কাছে পাথেয় তিনি যে দক্ষতায় যে ত্যাগের সাথে যে বিশ্বাসের সাথে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি ব্রতী ছিলেন বা সে কাজ করে গেছেন সেগুলোকে সময়ের চাহিদার পরিবর্তন আসে সময়ে নতুন নতুন কাজ করার তাগিদ আসে সেই সময়ের সাথে তাল রেখে আমরা কিভাবে আমরা তার সে গুণ তার সে উদাহরণ তার দেখানো সেই পথগুলোকে আরো মসৃণ আরো মজবুত করে তুলতে পারি তো সে কথা বলতে গিয়ে কমরেড গৌতম দার সাথেও আমার প্রায় গত 40 বছরের বেশি সময় ধরে সম্পর্ক
কমরেড গৌতমদার 2 বছর বাদেই আমিও পার্টি রাজ্য কমিটির সদস্য হয়েছি। কাজে স্বাভাবিকভাবে অন্যান্যদের চাইতে তার সাথে একসাথে কাজ করা, একসাথে সুখ দুঃখ আনন্দ ব্যথা এগুলি ভাগ করে নেওয়ার সুযোগ আমার একটু বেশি হয়েছে। তো আজকে সেই সবগুলো একটা একটা করে বলতে গেলে পরে তো সারাদিন লেগে যাবে। এরকম বলার কোনো সুযোগ নেই, বলার কোনো প্রয়োজনই নেই। আমি শুধু টুকরো টুকরো কয়েকটা কথা বলার মধ্য দিয়ে আজকের এই কঠিন দিনে আমরা তার স্মৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখবো এবং তার স্মৃতিকে আঁকড়ে ধরে কিভাবে আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যাবো সেগুলো দুটো একটা কথা বলতে চাই। আমার তার সাথে প্রথম পরিচয় যে 1993 ইংরাজি আমরা কংগ্রেস উপজাতি জোট, যে তখনকার যে আরেকটা জোট হয়েছিল, তাদের সমস্ত সন্ত্রাসকে মোকাবেলা করে 93 ইংরাজির ভোট, রক্তাক্ত ভোট। সেই সময় যারা যুবক ছিলেন তারা দেখেছেন যে আমরা পুলিং এজেন্ট যদি আমরা নিয়োগ করি, সে পুলিং এজেন্ট পুলিং বুথ থেকে বেরিয়ে সত্যিই জীবন্ত বাড়িতে ফিরতে পারবে কিনা গ্যারান্টি নেই। বহু জায়গাতে আমাদের সাবরুম বিভাগেও ভোটারদের সেখানে পুলিং বুথ অব্দি পৌঁছতে পারবে কিনা গ্যারান্টি নেই। রাষ্ট্রপতির শাসনের মধ্যে ভোট ঠিকই আছে। সমীর বর্মনকে মুখ্যমন্ত্রী রেখে যদি ভোট হতো তো ফলাফল অবশ্যই অন্যরকম হতো, অর্থাৎ আমরা একটা সিটও পেতাম না। কিন্তু রাষ্ট্রপতির শাসনে ভোট হওয়া সত্ত্বেও যে সম্পূর্ণ নিরাপদে ভোট হয়েছে তা না, কিন্তু সেই সময়তে কমরেড কৃপেন চক্রবর্তী, দশরথ দেবের নেতৃত্বে আমরা পার্টিকে এমন জায়গায় পৌঁছতে পেরেছিলাম, সেই 5 বছরে 330 জন আমাদের কংগ্রেস শহীদ হয়েছে, 330। কয়েকশো মহিলা ধর্ষিতা হয়েছে। এই জুট জমানার মতো বাড়িঘর লুট, হামলা, আগুন, বাড়িঘর ছাড়া অসংখ্য সীমাহীন এই অবস্থার মধ্যেও, এত আক্রমণের মধ্যেও পার্টিকে তৈরি করেছিল না এই লড়াই জিততে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তখনকার পার্টিকে আমাদের তখনকার হয়েছিলাম 82 তার আগে শুধু 1979 না, 1975 থেকে আমাদের ডেইলি দেশের কথা যখন হয়নি, দেশের কথা পত্রিকার সাপ্তাহিক বেরোত, সম্ভবত তারও সম্পাদক ছিলেন কমরেড গৌতম দাস। সম্পাদক না হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই জায়গাতেও। ছাত্র অবস্থা থেকে তিনি সে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো 82 ইংরাজি সেই সময় ত্রিপুরার যে প্রথম বামপন্থী ফ্রন্ট সরকার, কমরেড নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে, কমরেড দশরথ দেব সেই সরকারের শিক্ষামন্ত্রী, গুরুত্বপূর্ণ দপ্তর তিনি সামলাচ্ছেন। এবং
ত্রিপুরাজ্যের প্রথম বামপন্থী ফ্রন্ট সরকার তার সমস্ত সীমাবদ্ধতার মধ্যে ভারতবর্ষের মধ্যে এরকম কমিউনিস্ট সরকার মাত্র কেরালার পর পশ্চিমবাংলার পর ত্রিপুরা, তারপর তো অন্য রাজ্যে এখনো হয়নি, 3 রাজ্যের মধ্যেই। কাজেই এই বুর্জোয়া সংবিধানের বা বুর্জোয়া বাস্তবতা দাঁড়িয়ে অন্য 2টি বামপন্থী শাসিত রাজ্যের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের বামপন্থী শাসিত রাজ্যেরও অভিজ্ঞতা কম ছিল। তো সেই জায়গাতে যে আমাদের সংবিধান তো সে 80-র দশকে কেন, বা কমরেড EMS নাম্বুদিরি পাদ সেই 50-এর দশকে যখন প্রথম কেরালাতে কমিউনিস্ট সরকার গঠন করে, তখন থেকে শুরু করে আজকে এই 2021 সালে যখন RSS বিজেপিরা সরকার চালাচ্ছে, তো আমাদের সংবিধান কখনোই যে এই দেশের আম জনতা, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের তার সুখ দুঃখ বা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা দীর্ঘ 200 বছর তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছেন, তার যে স্বপ্ন এই দেশের সমস্ত দাসের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করি। সীমাবদ্ধতার মধ্যে জনগণের উত্তম সেবা করা যায়, কারণ বরাদ্দ তখনও কম, এখনো কম, অপ্রতুল। তার মধ্যে দিল্লিতে সরকার বরাবরই হলো বুর্জোয়া, তারা রাজ্যগুলির চাহিদা কেন পূরণ করবে? ত্রিপুরার যে কমিউনিস্ট পার্টির সরকারকে কেন তার কথা মতো তার দাবি অনুযায়ী এখানে আমরা যতই লড়াই আমরা করি, কেন আমাদের কথা শুনবে? এই কমরেড নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, 2জন পুর খাওয়া নেতৃত্বের তাদের লিডারশিপে, তাদের নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকার একটার পর একটা যুগান্তকারী কাজ করে চলছে। ভূমি সংস্কার, খাজনা মুকুব, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, হাত তোলা পঞ্চায়েত ভোট তার অবসান ঘটিয়ে ব্যালটে ভোটের ব্যবস্থা, প্রশাসনকে গ্রামে নিয়ে যাওয়া, ফুড ফর ওয়ার্ক, মিড ডে মিল, সামাজিক ভাতা। ত্রিপুরাজ্যের আগে ভারতবর্ষের এই কতগুলি স্কিম আমাদের চেয়ে আরো সমৃদ্ধ, আরো বড়, আরো বেশি জনসংখ্যা রাজ্য তখনও ছিল, এখনো আছে। কিন্তু এই কতগুলো যে জনমুখী যে সমস্ত কর্মসূচি এই ত্রিপুরাজ্যের মধ্যেই প্রথম নৃপেন চক্রবর্তী, দশরথরা চালু করেছেন। আজকে সারা ভারতবর্ষে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এডিএমকে, তারা এগুলোকে গ্রহণ করেছেন, তাদের মতো করে চালাচ্ছেন। তাদের বিপদের সময়তে আমরা কমরেড গৌতম দাসকে হারিয়েছি। আপনারা জানেন যে অগাস্টের 25 তারিখে কোভিড চিহ্নিত হওয়ার পর 2-3 দিন বাড়িতে ছিলেন। তারপর তাকে আমরা ILS হসপিটালে পাঠাই, কিন্তু ILS হসপিটালে গিয়ে দেখা গেল তার যে কোভিডের যে এফেক্ট, বিশেষ করে লাং মানে অর্থাৎ বুকে, এটা আরো বেশি ছড়িয়ে যায়। তখন পার্টি
আমরা ঠিক করি তাকে কলকাতায় পাঠাতে হবে আরো ভালো চিকিৎসার জন্য, যেখানে আরো ভালো যন্ত্রপাতি, অভিজ্ঞ ডাক্তাররা আছেন। এবং অগাস্টের 14 তারিখ আমি এবং কমরেড মানিক সরকার তখন আমরা দিল্লিতে, এই যে গত কয়েকদিন যে তাণ্ডব হলো, আমরা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি যে ত্রিপুরাতে এই আক্রমণ, এটার উপর হস্তক্ষেপ করুন, সমস্ত তথ্য, ফটো, ভিডিও দিয়ে। কিন্তু তারা আমাদেরকে কোনো তারিখ দিলেন না, কোনো সময় দিলেন না। কতটুকু নিষ্ঠুর হতে পারে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা রাজ্যে শাসক দলের হাতে রাষ্ট্রযন্ত্র অর্থাৎ পুলিশ পল্টনকে সম্পূর্ণ প্রায় নিথর, মেরুদণ্ডহীন করে দাঁড় করিয়ে যে আক্রমণ চালানো হয়েছে। আমরা ঠিক করলাম যে না, রাষ্ট্রপতি যখন কথা শুনতে চাইছে না, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের কথা শুনতে না চাওয়ার একটা কারণ নিশ্চিত আছে, তাকে তো শুনতে হবে তার প্রসঙ্গতের কথা। অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির নেতা, ত্রিপুরাজ্যের মধ্যে আজকে অধঃপতনের ভূমিকা তার কাছে, তারও ভূমিকা আছে। স্বাভাবিকভাবে তিনি শুনতে চাইবেন না এবং কি করে আমাদের সামনে দাঁড়াবেন, আমরা এই ছবিগুলো দেখাবো, কি করে দেখবেন। তো আমরা ঠিক করলাম যে না, এই সমস্ত ছবি, সমস্ত ভিডিও আর 3রা মার্চ 2018 থেকে যা ঘটেছে, এগুলি সারা দেশের কাছে আমরা তুলে ধরব। সেখান থেকে আমরা খবর নিচ্ছিলাম 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ ঘন ঘন ফোন করে কলকাতাতে কমরেড গৌতম দাসের অবস্থা কি। আমাদেরকে 14 তারিখে জানানো হলো যে তার কোভিড পরীক্ষা নেগেটিভ এসছে, অর্থাৎ কোভিড মুক্ত হয়েছে, কোভিড নেই শরীরে আর। কিন্তু এই কোভিডের সময়তে যেভাবে তার শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ এর উপরে আক্রমণ হয়েছে বা ছড়িয়ে পড়েছে, তাকে আমরা সহসায় হসপিটাল থেকে ছুটি দিতে পারবো না। নন কোভিড ওয়ার্ডে, সাধারণ ওয়ার্ডে তাকে স্থানান্তর করা হবে। এখানে এই যে গত 6 তারিখে কমরেড মানিক সরকার তার নির্বাচনী কেন্দ্র কাঠালিয়াতে গেলেন, কাঠালিয়ার বিধায়ক তিনি যাবেন না। সরকারের কাছ থেকে পারমিশন নিয়েছেন, তিনি যাবেন, ব্লক ডেপুটেশন হবে। সে ব্লক ডেপুটেশন বিজেপি মুর্দাবাদ, বিজেপি সরকার পদত্যাগ করো, এই স্লোগান না। স্লোগান কি? এলাকাতে 200 দিন কাজ চাই, 340 টাকা মজুরি চাই। বামফ্রন্টের সময়তে 2011 সালে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে যারা ঘর পেয়েছে, সেই ঘরের নাম বাতিল করা যাবে না। বামফ্রন্ট সরকার যাদেরকে সামাজিক ভাতা দিয়ে গেছে, সেই ভাতা বাতিল করা যাবে না। তার সাথে গ্রামে রাস্তাঘাট মেরামত করতে হবে, পানীয় জলের ইয়ে করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ জনগণের দাবি। এই জনগণ শুধু সিপিএম সমর্থক, বামফ্রন্ট সমর্থক না, বিজেপিও জনগণের অংশ। প্রথমে সেই বিধানসভা কেন্দ্রের সীমানা ঢোকার আগেই বক্সনগরে পুলিশ আটকালো কমরেড মানিক সরকারকে। স্যার আপনি যাবেন না। আরে কেন যাব না? আমি কি আসামি? আমি কি অপরাধী? আমার বিধানসভা কেন্দ্র।
ভিডিও পারমিশন দিয়েছে, তারপর আবার এগুলো ধনপুর বাজার, মাসিমা বাজার, এরকম আরো কয়েকটা জায়গা। কজন? হাতে গোনা 50-60 জন মহিলা পুরুষ রাস্তায় টায়ার জ্বালিয়ে, কালো পতাকা নিয়ে প্ররোচনা, মানিক সরকার গো ব্যাক, বামফ্রন্ট গো ব্যাক, অর্থাৎ সিপিএম, বামফ্রন্ট তাদেরকে প্ররোচিত করা, তাদের মাথার উপরে আঘাত করো, তাদেরকে রক্তাক্ত করো, তাদের সাথে ক্লেশ হোক, অত্যন্ত ধৈর্যের সাথে, স্থৈর্যের সাথে প্রায় 3,000 মানুষ গাড়ি দিয়ে যাচ্ছিল, কিন্তু গাড়ি যেতে দিচ্ছে না। আবার গাড়িতে গেলে কোথায় কি হয়? কমরেড মানিক সরকার এই ঠাটা রোদের মধ্যে 5 কিলোমিটার পথ হেঁটে, যাতে কোথাও যাতে এরকম অনভিপ্রেত ঘটনা না হয়, গিয়ে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়ে ফিরে আসলেন। বিজেপির উপরে কোনো আচরও করেনি, এদের প্ররোচনাতে পা দেওয়া হয়। তারপরে ঘটনাগুলি আজকে বলার প্রয়োজন নেই, আপনারা জানেন। এগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে বা পত্রিকাতে আমরা বলে থাকি, কি নিষ্ঠুর, কি করে এমন হয়? কিন্তু বন্ধুদের বলছি, এটা নিষ্ঠুর না। আরএসএস, বিজেপি, কেন সেটা আলাদা? কেননা আমরা কমিউনিস্টরা আমাদের পৃথিবীতে বা আমাদের জগতে প্রতিনিয়ত যা ঘটে বা ঘটে চলেছে, আমরা সবকিছুকে যুক্তি তথা বিজ্ঞানের মধ্যে দিয়ে তাকে বিচার আমরা করি। যেমন এরকম যখন প্রিয়জন হারান কেউ, স্মরণ সভা হয়, শোক সভা হয়, প্রার্থনার সভা হয়, পূজা হয়। হ্যাঁ, নিশ্চয়ই এটা ব্যক্তিগত ব্যাপার, যারা এসব করেন তাদেরকে নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। এটা মানুষের নিজস্ব অধিকার, সমাজের তার রীতি বা প্রথা তারা করবেন, এতে আমাদের কোনো আপত্তিও সেখানে নেই। এবং সেই জায়গায় এই জাতীয় সভা থেকে কেউ কেউ মনে করেন যে না, এই সভা থেকে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য প্রার্থনা, আত্মার শান্তির জন্য কামনা। আমরা কমিউনিস্টরা এই জায়গাতে একটা অন্যের থেকে ব্যতিক্রম। আমরা কমিউনিস্টরা বিজ্ঞানকে বিশ্বাস আমরা করি, আত্মার পুনর্জন্ম, মৃত্যুর পর সে মানুষ আবার ফিরে আসেন, বা মৃত্যুর পর সে মানুষ আবার কোথাও গিয়ে বসবাস করেন বা বিচরণ করেন। আমরা বিষয়কে সেরকমভাবে বিশ্বাস করি না। তাহলে সেই জায়গায় আমাদের স্মরণ সভার উদ্দেশ্যটা কি? আমাদের স্মরণ সভার উদ্দেশ্য সেই ব্যক্তি, কমরেড হন বা বন্ধু হন বা প্রিয়জন, তার জীবদ্দশায় তিনি সমাজে যে অবদান রেখে গেছেন, তিনি সমাজের সামনে যে উচ্চ আদর্শ, উচ্চ উদাহরণ
উপস্থিত করে গেছে। এবং পূর্ব সাবরুম এগুলো যাওয়ার রাস্তা নেই, সাইকেলও যায় না। আর বাংলাদেশের যাতে সে সীমানা ফেনী নদী সাবরুম শহরের বা ছোটখোলের পাশে বড় হলেও বিষ্ণুপুরের উপর দিয়ে একেবারে সরু। কাজে এই প্রাকৃতিক যে অবস্থা, এটাকে ব্যবহার করে আমাদের সাবরুম বিভাগও তখন এই টিএনভি এই সমস্ত জনপদগুলোকে গ্রাস করেছিল। আমি তখন সদ্য পার্টিতে অংশগ্রহণ করেছি। তো এইরকম টিএনবির আনাগোনা, আশ্বিন কার্তিক মাস হলে পরে তারা চাঁদা তুলতে আসে। এরকম একটা খবর দেওয়ার জন্য আমি ডেলি দেশের কথা পত্রিকার অফিস তখন সেন্ট্রাল রোডে, এখনকার মেলার মাঠে না, সেন্ট্রাল রোডে সে রাজার আমলের একটা বাড়ি, পুরনো বাড়ি, এখানে অবস্থিত। আমাকে পার্টি থেকে বলা হলো, তুমি সেখানে যাও। এখানে গৌতম দাস আছেন, তিনি দেশের কথার এডিটর, সম্পাদক, তার কাছে দাও। আমি গেলাম, ব্যক্তিগতভাবে নাম জানি কিন্তু চেহারা দেখিনি কখনো। প্রথম ওনাকে দেখলাম, গৌতম দাসকে। সম্পাদকের জন্য আলাদা কোনো টেবিল ইত্যাদি কিছু ছিল না, একদম লম্বা করে টেবিলে বসা। উনি গৌতম দাস, বলুন আমরা কেন এসছো? বললাম এই সাবরুমে উগ্রপন্থীদের যে দৌরাত্ম, চাঁদা তুলছে, আর কংগ্রেস টিউএসের লোকরা কিভাবে তাদেরকে দিয়ে জনগণকে, সাধারণ মানুষকে সন্ত্রস্ত করার জন্য ভূমিকা গ্রহণ করছে, এই খবরটা দিলাম। উনি একটা কাগজের মধ্যে, আমরা সচরাচর যেরকম ভাবে লিখি লাইন করে বাম দিক থেকে ডাইন দিকে, এইভাবে লিখছেন না, ওনার স্টাইলে এটা, মানে ইয়ের মধ্যে আঁকা বেঁকা করে, এখানে দুইটার শব্দ, এখানে তিনটার শব্দ। আমি দেখে গেছি কি লেখলো এটা। মানে প্রথম ওনার সাথে মোলাকাতে যে আমি এত কথা বললাম, তিনি লিখলেন মাত্র 3-4টা শব্দ, এটাও আঁকা বাঁকা করে। কিন্তু আমি দেখলাম পরদিন যখন ডেইলি দেশের কথা পত্রিকাতে এই খবরটা বেরোলো, আমি যা বলেছি একেবারে হুবহু। এবং তার সাথে যে উগ্রবাদীদের শুধু সাবরুম না, সারা ত্রিপুরাজ্যের মধ্যে তাদের যে এই দৌরাত্ম্য, এটা নিছক কয়েকটা অল্প বয়সী যুবকের কর্মকাণ্ড না, তার মধ্যে সুগভীর চক্রান্তের একটা অঙ্গ। সুন্দর করে খবরটা বেরোলো। তো খবরটা দেখে আমারও খুব ভালো লাগলো যে না, আমার একটা খবর পত্রিকা ছেপেছে। কিন্তু আমার আশ্চর্য লাগলো যে না, তিনি কয়েকটা মাত্র শব্দ আঁকা বাঁকা করে লিখলেন, কি করে এতগুলি কথা লিখলেন। আমি এটা বললাম এই কারণেই যে ভাষার উপরে দখলদারি, তার সাথে সেই সংবাদটাকে শুধু উগ্রপন্থী চাঁদা তোলা, উগ্রপন্থী আনাগোনা এভাবে না, তার সাথে রাজনীতির যোগাযোগ কি, এবং এটাকে কেন আমাদের মোকাবেলা করতে হবে, কিভাবে মোকাবেলা করতে হবে। তিনি যতদিন সম্পাদক ছিলেন, তার পত্রিকাতে, তার নেতৃত্বে কি এডিটোরিয়ালে, কি সংবাদে তিনি হয় লিখেছেন বা লিখেছেন। এটা একটা। আরো একটা ঘটনা বলি, রাস্তায় নামায় আমাদের সুযোগ সুবিধা হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যিনি মূল সেনাপতি, প্রধান সেনাপতি, আমাদেরকে রেখে চলে গেছেন। এই প্রধান সেনাপতির যে দেখানো পথ, তার দেখানো যে রাস্তা, তাদের যে সাংগঠনিক যে নির্দেশিত রাস্তায় আগামী দিনে আমাদের এই স্মরণ সভা থেকে শপথ গ্রহণ করতে হবে। আগামী দিনেই আমাদের পার্টিকে আরো শক্তিশালী করার জন্য,
সুসংগঠিত করার জন্য তাদের নির্দিষ্ট পথেই আমরা আমাদের রাস্তায় আমাদেরকে পার্কে করে আমরা এগোব। দ্বিতীয় যে কথা বলতে চাই যে কমরেড গৌতম দাসের সঙ্গে আমার সুপ্ত রাজনৈতিক পরিসরের মধ্যে কয়েকটা জায়গায় ওনার সঙ্গে প্রায় আমার আগারতলা রাজ্য দপ্তরে গেলে পরে কয়েকটা কথা হতো, খুব সাদরে উনি আমাকে কথা বলতেন, কেমন আছো, কবে এসেছো, এইসবগুলো আমার স্পষ্ট মনে আছে। একদিন উনি আমাদের গত রাজ্য কমিটির সম্মেলনে, আমাদের তখন ওই সম্মেলনের প্রধান বক্তা বৃন্দাকারা ওই সবাই উপস্থিত ছিলেন। উনি আমাকে খুব স্নেহে দেখে বলছিলেন যে প্রভা, উনি তো বাংলা কম বুঝেন, তুমি ইংরাজিকে বাংলায় যারা প্রতিযোগিতা আলোচনা করছেন তুমি বাংলায় অনুবাদ করে কমরেড বৃন্দাকে দেবা। তো আমি খুব একটু লাজুক প্রকৃতি, তখন পার্টিতে নতুন এসেছি, তখন আমি বললাম ওনাকে গৌতম দা, আমি এটা মনে হয় আমার যারা সম্ভব হবে।